গল্প বনফুল পর্ব ১ লেখা নূপুর ইসলাম। কাজী পাড়ার ৩ নাম্বার গলির একেবারে শেষ বাড়িটা নাবিলাদের। ঘিয়ে রঙের ৫তলা বাড়ি, ২ ইউনিটের ফ্ল্যাট। তৃতীয় ফ্লোর বাদে সবই ভাড়া দেওয়া। এই তৃতীয় ফ্লোরের বর্তমান বাসিন্দা নাবিলারা। ৩ ভাইবোন, বাবা মা আর বড় চাচাকে নিয়ে তাদের ছোট্ট পরিবার। নিজেদের মতো শান্তি, নির্ঝঞ্ঝাট, আরাম আয়েশে বাস করছে এমন বলা যাচ্ছে না, বরং তার মায়ের রাজতন্ত্রে একেকজন মাথা চেপে বসে আছে নিঃসন্দেহে বলা যেতে পারে। চোখের দেখায় বাড়িটা নাবিলার বাবার, তবে কাগজে কলমে সব জায়গায় মায়ের। শুধু এই বাড়ি না, এই এলাকায় তাদের আরও ২টো বাড়ি আছে। বাজারে বড় হার্ডওয়্যারের দোকান আছে। সেই দোকানে তার বাবা বসে কম, এখানে ওখানে ঢু মারে বেশি। কাজী পাড়ার এমন কোনো চা, বিরিয়ানির দোকান নেই, যার সাথে তার খাতির নেই। তিনি খুবই মাইডিয়ার টাইপের লোক। ২০ মিনিটের রাস্তায় অটোতে বসলেও খাতির জমাতে তার সময় লাগে বড়জোর ২-৩ মিনিট। তার বাবা শহরে এসেছিলেন পড়ালেখার সুবাদে। পড়ালেখা ছাড়া সবই করেছেন। কোনোরকম লেখাপড়া শেষ করে বাড়ি ফেরার কোন তারা দেখা যায়নি। চাকরি তো অনেক দূরের কথা। আজ এই ব্যবসা, কাল ওই ব্যবসা। কোনো ব্যবসায়ী তার মন বসে না। সবই তার কাছে বেহুদা, সময় নষ্ট। আর এই সময় নষ্টে কত টাকা যে জলে জলাঞ্জলি হচ্ছে, সেই দিকে তার নজরও নেই। দাদি এই ছন্নছাড়া ছেলে নিয়ে শেষ বয়সে পড়লেন মহা যন্ত্রণায়। যন্ত্রণা একদিকে, তার মধ্যে টাকা পয়সা দিতে দিতে বড়ই ক্লান্ত সে। তাই এই ক্লান্তি যত তাড়াতাড়ি সম্ভব নিজের ঘাড় থেকে আরেকজনের ঘাড়ে ট্রান্সফার করার ব্যবস্থা করলেন। বড়লোক শ্বশুরবাড়ি দেখে বিয়ে করিয়ে দিলেন। মেয়ে লম্বা চওড়া, কিছুটা মোটা, আর গায়ের রং বেশ কালো। ৩ ছেলের পর একমাত্র মেয়ে, আর সবচেয়ে বড় কথা টাকা পয়সার অভাব নেই। ভালো পাত্র খুঁজছিলেন। ছন্নছাড়া ছাড়া, বাবার খারাপ তেমন রেকর্ড নেই। তাই তারা খোঁজখবর নিয়েই শুভ কাজটা অতি দ্রুত সারলেন। সেরে মেয়ের জামাইকে নগদ ১০ লক্ষ টাকা দিলেন। টাকা যে উড়িয়ে দেবে, সেটা তারা নিঃসন্দেহে জানতেন। তাই মেয়ের যেন অন্তত ভাত আর ছাদের কষ্ট না হয়, এই জায়গা আর ২তলা বাড়ি তুলে দিলেন। অবশ্যই নিজেদের মেয়ের নামে। তবে সবাইকে তাক লাগিয়ে, বাবা বিয়ের পর পুরো বদলে গেলেন। না গিয়ে উপায় কি? মেয়ে যে শুধু কালো, মোটা তা না, দুনিয়ার ঝগড়াটে, মুখরা, বদমেজাজি। একবার নাকি এক মেয়ের সাথে ঝগড়া লেগে চুলের মুঠি ধরে এমন ঘুর্ণা দিয়েছিল, ওই মেয়ের যায় যায় অবস্থা। পুলিশের কেস পর্যন্ত হয়েছিল। পুলিশ তো এই ধরে, তো সেই। টাকা পয়সা দিয়ে সব মিটমাট করা হয়েছিল। মিটমাট হোক আর যাই হোক, বদনাম মেয়েদের কপালে সিলমোহরের মতো। একবার পড়লে, মৃত্যুর আগ পর্যন্ত আর মেটানো যায় না। তাই বিয়েও দিতে পারছিলেন না। এমন মেয়ে জেনে শুনে ভালো ঘরে নেবে কে? যাও ধরে বেঁধে ঠিক করেন, মানুষে দেয় ভেঙে। তাই তার দাদি আর নানির বাড়ির মানুষ এক সুযোগে ব্যাতে বলে ছক্কা মেরে দিয়েছেন। আর তার বাবা, তখন পুরো দমে ভদ্র গৃহস্থ। বউ ছাড়া তিনি কিছুই বোঝেন না। উঠতে বললে উঠেন, বসতে বললে বসেন। সেই উঠা বসার মাঝেই তিনি নাটবল্টুর ছোট্ট দোকান দিয়ে বসলেন। কাজী পাড়ার মেইন বাজারে। মা ছাড়া কেউ মাথা ঘামায়নি। কোন রকম কিছুদিন করে, এটাও যে হাল ছাড়বে সবাই ভেবেছে। তবে এইবার সেই রকম কিছুই হলো না। তিনি ব্যবসায় থিতু হলেন। মায়ের ভয়ই হোক, আর বাবার কপালের জোরই হোক, ব্যবসা বাড়তে লাগল। মা ছিলেন পুরো হিসাবি মানুষ। বাড়ি ভাড়ার টাকা তিনি একটুও নড়চড় করতেন না। তার মধ্যে বাবার ব্যবসা থেকে ভালো টাকা আসতে লাগল। ব্যাস, এই দম্পতির দিন ঘুরতে সময় লাগেনি। অবশ্য এর পেছনে নানি বাড়ির অবদানই বেশি। মেয়ে যেমনই থাকুক, একমাত্র মেয়েকে সুখে রাখতে তারা কখনো পিছপা হয়নি। কাজী পাড়ায় তারা মোটামুটি পরিচিত, এমন না ভালো টাকা পয়সা আছে, বা ভালো কোনো কাজ টাজ করেছে। ব্যাস, এমনিই পরিচিত। অবশ্য তার মধ্যে কিছুটা অবদান তার বাবা মায়ের আছে। আর বাকি যা, তা বোনাস পর্বের মতো চলছে। তবে মায়ের ভয় মুখের উপরে টু শব্দ করবে, এমন মানুষ কাজী পাড়ায় কমই আছে।
বাবার বাড়ির এলাকায় তিনি যেমন নামকরা ছিলেন, তেমনি এই কাজী পাড়ায়ও। অবশ্য এখন আগের মতো নেই বললেই চলে। তবে বিশেষ বিশেষ সময়ে তিনি বিনা মেঘে বজ্রপাতের মতো হন। আর আজ সেই রকমই একটা দিন। আর এই রকম একটা দিনের কারণ, তার বিয়ে আবারও ভেঙেছে। প্রথম না, এই নিয়ে বেশ কয়েকবার। আর এই কারণটাই বর্তমানে তাদের বাড়ির সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। যেই কারণের ভেতর দিয়ে একসময় নানা বাড়ির মানুষ গেছেন, সেই কারণের মধ্যে দিয়ে এখন তাদের বাড়ির মানুষও যাচ্ছে। অবশ্য সম্পূর্ণ ভিন্ন। তবুও কারণ যাই থাক, যখন ভাঙে তখন তার মার মন মেজাজ সপ্তম আকাশে থাকে। আর তার ভয়ই তখন সবাই কলিজা ফেপড়া হাতে নিয়ে চুপচাপ বসে থাকে। অবশ্য আজকাল কারো সাথে চিৎকার চেঁচামেচি কিছুই করেন না। তবে দীর্ঘ সময় দরজা লাগিয়ে বসে থাকেন। আর যতক্ষণ থাকেন, ততক্ষণ এই বাড়িতে চলে পিনপতন নীরবতা। নাবিলার অবশ্য তাতে তেমন ভাবান্তর হয় না। সে এমনিতেই নীরব, তাছাড়া বড় মেয়ে হলেও মায়ের সাথে তার ভাব কখনো হয়নি। তার যত ভাব ছিল, তার নানুর সাথে। মৃত্যুর আগ পর্যন্ত এই মানুষটা শুধু তার কথাই ভেবে গেছেন। তাই আজও তেমন কিছু হয়নি। বরং সে আছে তার বিশাল যন্ত্রণা নিয়ে। সেই যন্ত্রণা হলো, তার দাঁতে সমস্যা হয়েছে। না, পোকা টোকা না। এই 25-26 বয়সে এসে আক্কেল দাঁত উঠছে। সেই ওঠাও বড় আয়োজন নিয়ে। আজ একটু উঠছে, তো আবার মাসখানেক পরে। আর যখন উঠে, ব্যথায় সে চোখে মুখে অন্ধকার দেখে। তাই বাবা প্রথম দিকে একবার ডাক্তারের কাছে নিয়ে গেলেন। নিজের ইচ্ছের বিরুদ্ধেই নিয়ে গেলেন। ডাক্তারদের সাথে তার আবার নানান ফেকরা। তবে মেয়ের ব্যথায় লাল নীল মুখ হয়তো সহ্য করতে পারেননি। তাই বাকি সব সাইডে রেখে নিজের ভাব নিয়েই গেলেন। তার মুখের এক কথা, ছোট্ট মুখের ছোট্ট দাঁত, উঠতে বছর লাগবে কেন? তিনি তো ডাক্তারের ওপরই বিরক্ত হয়ে উঠলেন। যেন তার আক্কেল দাঁত, ডাক্তারের কথাই সময় অসময় একটু একটু করে উকি দিচ্ছে। ডাক্তারও দুনিয়ার শেয়ানা। তিনি বিরক্ত হলেন না, বরং এক গাল হেসে নির্বিকারভাবে বললেন, দাঁত উঠার জন্য যতটুকু জায়গা দরকার, ততটুকু জায়গা আপনার মেয়ের মাড়িতে নেই। তাই দাঁতটা একটু বাঁকিয়ে পেছনে দিক গেছে। দাঁত তো আর আজকাল ছেলেদের মোটরসাইকেল না, জ্যাম দেখে অলি গলি চিপাচাপা যেটাই পাক, ফুল স্পিডে ঘুরে ফুরুত করে উড়াল দেবে। তাই নিজের মতো ধীরে ধীরে উঠছে। তবে ব্যবস্থা চাইলে, আমি মাংস ছাড়িয়ে দিতে পারি। তাহলে বের যখনই হোক, ব্যথা খুব একটা হবে না। নাবিলার শুনে তেমন ভাবান্তর হয়নি। তার ভেতরে ভয়ে ডর কম। তবে বাবা শুনে আঁতকে উঠে বললেন, মাংস ছাড়িয়ে দেবেন মানে? মানে দাঁতটা যেখানে উঠছে, সেখানটা একটু কেটে দেব। পরের বার যখন বের হওয়ার জন্য চাপ প্রয়োগ করবে, তখন খুব সহজেই বেরোবে। এখনের মতো এত ব্যথা করবে না। সেই ব্যথা তো যেমন তেমন, এখন যে কাটবেন সেইটার কি? মাড়িতে ইঞ্জেকশন দিয়ে নেব। ইঞ্জেকশন কথা শুনে বাবা আরও আঁতকে উঠলেন। সুই, সিরিঞ্জ তো বহুত পরের কথা, তিনি ডাক্তারের কাছেই যেতে ভয় পান। সবাইকে তো আগেই ঘোষণা দিয়ে রেখেছেন। অবস্থা যাই হোক, ডাক্তারের কাছে নেওয়া যাবে না। আজকাল ডাক্তার তো ডাক্তার না, কসাই, সব কসাই। মানুষের জীবন নিয়ে এদের মাথা ব্যথা নেই। সব মাথা ব্যথা, কখন এক মুরগি আসবে, হাজারগুলো সুই, টেস্ট ধরিয়ে রোগী বানাবে। এই ডাক্তারও তার কাছে আলাদা মনে হলো না। নির্ঘাত ঘুরে ফিরে বারবার আসতে হয়, সেই ব্যবস্থাই করছে। তাই শুনেই বাবা ঝট করেই উঠে দাঁড়ালেন। তার বাবার অর্ধেক জীবন যাচ্ছে নাপা আর গ্যাস্ট্রিকের ঔষধ খেয়ে খেয়ে। জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা, গলা ব্যথা, বুক ব্যথা, পেট ব্যথা যাই হোক, সব সমস্যার দুই সমাধান, নাপা আর গ্যাস্ট্রিকের ঔষধ। খাবার আগে আর পরে। আর তার সামনেই ঘোল খাইয়ে, তার মেয়েকে মাংস ছাড়িয়ে দেবে, এত সোজা। তাই দাঁড়িয়ে বললেন, কোনো দরকার নেই। এই নাবিলা, ওঠ। আরেকটা নতুন নাপা বাজারে এসেছে, নীল রঙা প্যাকেট। রকেটের গতিতে নাকি কাজ করে। একটা খাবি, সব ব্যথা গায়েব। নাবিলা অবশ্য নাপা খেয়ে বসেছিল না।
ডাক্তার ব্যথার ঔষধ দিয়েছেন, আর বলেছেন 75% উঠে গেছে, আর বেশি কষ্ট হবে না। একটু ধৈর্য ধরো মা। ধৈর্যের ক্ষেত্রে নাবিলার তুলনা নেই। তাই সেটাই খেয়েছিল। তবে হঠাৎ করেই আজ দুপুর থেকে আবার শুরু হয়েছে। বাকি 25 মনে হয় এবারই দফা করবে। তাই আজও ড্রয়ার হাতড়ে দেখতে লাগলো। তবে খালি প্যাকেট পড়ে আছে, ঔষধ নেই। ব্যথা না থাকলে ঔষধের কথা মনেও থাকে না। নাবিলা আর মাথা ঘামাল না। না কাউকে ডেকে কিছু বলল। তার কাছে সবচেয়ে বড় অনীহার কাজ হলো কথা বলা। কথা বলতে তার দুনিয়ার বিরক্ত লাগে। তাই দরকার ছাড়া কথা টথায় সে এমনিতেও নেই। তাই চুপ করে রুমে শুয়ে পড়ল। এখন যেমন তেমন, ব্যথা যে ধীরে ধীরে আরো বাড়বে, তাতে কোনো ভুল নেই। সেই শোয়ার মাঝেই তার ছোট বোন নোভা এসে হাজির। তাদের ছন্নছাড়া বাবার ঘরে 3টা বিটলা শয়তান হয়েছে। তার মধ্যে প্রথমেই আছে সে, বাকি 2 শয়তান হল নোভা আর নাবিল। তারা দুজন যমজ। একই চেহারা, একই হাইট, একই রং। তবে সম্পূর্ণ ভিন্ন দুটি মানুষ। একজন ছেলে, একজন মেয়ে। স্বভাবে একজন চুপচাপ আরেকজন দুষ্ট, চঞ্চল। আর এই দুজন মানুষের জন্যই নাবিলা ছোট্ট বয়সে বাবা মায়ের থেকে দূরে চলে গিয়েছিল। সেই যে দূরত্ব বাড়ল, নাবিলার আর কমাতে ইচ্ছে করেনি, এখনো করে না। আর এই দ্বিতীয় শয়তান এলো হাতে এক পানের খিলি নিয়ে। দিনরাত সে বইয়ে মুখ গুজে থাকে। না, একাডেমিক বই না। গল্প, উপন্যাস। এগুলো রেখে দিন দুপুরে একটু কাচ্চিত হলেই তারা ধরেই নেয় দাঁতের টিমটিমানি শুরু হয়ে গেছে। কেননা সে ইনসোমনিয়ার রোগী। একটু আকটু না, বলতে গেলে অনেক। তাই দিনে ঘুমের ধারের কাছেও নেই। আর যদি ভুল করেও একটু চোখ বুঝে নেয়, ব্যাস সাধনার শেষ রাতের ঘুমটুকুও একেবারে গায়েব। তাই আজকে যেহেতু কাত হয়েছে, এদের আর বুঝতে বাকি নেই ঘটনা কি। তবে নাবিলা নোভার হাতে পান দেখেই ঢোক গিলল। তাদের বাড়িতে পান খায় আসমানি খালা। গরুর জবর কাটার মতো, অনবরত চিবুতেই থাকে। এই পান যে তার ডাব্বা থেকে এসেছে, তাতে কোন সন্দেহ নেই। বাবার কাছে যেমন নাপা গ্যাস্ট্রিক ঔষধ সব সমস্যার সমাধান, তেমনি খালার কাছে পান হলো মহৌষধ। যার জন্ম দুনিয়াতে হলেও গুণ আসে আসমানি খালার আসমান থেকে। আর সেই মহৌষধ নোভা সোজা তার মুখে ঠেলে পুড়ে বলল দাঁত ব্যথার আসল ঔষধ হলো পান। খালার বক্তব্য না, এটা পরীক্ষিত প্রমাণ। এখন নাও, চিবাও। দাঁত ব্যথা একেবারে গায়েব। নাবিলার একবার বলতে ইচ্ছে করল, এই পরীক্ষিত প্রমাণ কোথা থেকে প্রাপ্ত? তবে কিছুই বলল না। বলে লাভও নেই। যে যাই বলুক, এই মেয়ে একটার পর একটা ফালতু যুক্তি দিতে ওস্তাদ। আর এই যুক্তির বিপরীতে এত কথা বলার ইচ্ছা তার নেই। বরং তার চেয়ে আরামছে এই পান খাওয়া যাক। খেলেও তাই, তবে ব্যথা কমেনি। কমার কথাও না। বরং পান সুপারি চিবুতে গিয়ে টাটানি আরও বেড়ে গেছে। অবশ্য তার মুখ দেখে বোঝার উপায় নেই, কোনোদিন যায়ও না। অনেক কিছুই সে এই নিষ্পাপ মুখের আড়ালে অনায়াসে করে। কারো বোঝার সাধ্য নেই। তাই কিছুক্ষণ চিবানোর পরেই খেয়াল করল, দাঁত ব্যথা তো যেমন তেমন মাথাও ভো ভো করে ঘুরছে। কান দিয়ে কেমন ধোয়ার মতো বের হচ্ছে। শয়তানটা কতগুলো জর্দা দিয়েছে, কে জানে। সে দাঁত খিচে চোখ বন্ধ করে আবার শুয়ে পড়ল। পড়তেই নোভা বলল, দেখছো, বলিনি? দাঁত ব্যথার আসল ঔষধ পান। আসমানি খালা তাহলে ভুল বলেনি। নাবিলা এবারও কিছু বলল না। আগের মতোই পড়ে রইল। নোভা কিছুক্ষণ তাকিয়ে যেভাবে এসেছিল, সেভাবেই চলে গেল। আবার এলো ঘণ্টাখানেক পরে। এসেই এমন ঝাঁকি দিল, নাবিলা আঁতকে উঠল। উঠতেই বিরক্ত মুখে বলল, নাও, ঔষধের ব্যবস্থা হয়েছে। খেয়ে রোগী থেকে সুস্থ মানবী হও। তাড়াতাড়ি হও, মা আবার দরজার আটকে বসে আছে। রান্না হয়নি। বাবা আজকে ফিরবে না। মাল আনতে গিয়েছে, কোন বন্ধু নাকি পেয়েছে, আজ রাতটুকু তার কাছেই থাকবে। এদিকে আবার এক লোক 2 বস্তা নিয়ে হাজির। নিচে বসে আছে। আসাদুজ্জামান কে চায়? 1000 বার বললাম, এটা আসাদুজ্জামানের বাড়ি না। এই লোক কানেও নিচ্ছে না।
নাবিলা কোনো কিছু নিয়েই মাথা ঘামাল না। বাবা এমন প্রায়ই করে। দুনিয়ার বন্ধু বান্ধব তার 1-2 রাত এমন প্রায় সময়ই থাকেন। এতে কারো কোন সমস্যা নেই। মায়ের তো আরও নেই। তবে নোভার আবার দুনিয়ার সমস্যা। তার ধারণা, বাবা বিয়ে টিয়ে করেছেন। সেই বউ সুন্দরী, নরম, কোমল। তাদের মায়ের মতো না। 2, একটা ভাই বোনও থাকতে পারে। দ্বিতীয় বিয়ে পুক্ত করার আসল হাতিয়ারই তো হলো সন্তান। হয়তো এমন আজকাল কত। তাদের উচিত বাবার পেছনে স্পাই রাখা। নোভার কথা কেউ শোনেও শুনে না। তার বাবা পাগল টাগল যাই থাক, এমন কিছু করার সাহস তার নেই। তাছাড়া, তার রাগী বদমেজাজি মাকে সে যেমন ভয় পায় তেমনই ভালোবাসে। আর কেউ বুঝতে না পারলেও নাবিলা বুঝে। আর রইল বাকি সমস্যা, আসমানি খালা আছে। সে কাজের লোক হলেও একাই সব সামলাতে পারে। তবে মায়ের সাথে তার ভাবনা হলেও কেন জানি আজ একটু মায়া হলো। তাই গাল চেপে আস্তে করে বলল, নাবিল কই? সেও দরজা আটকে বসে আছে। মা দরজা দেওয়ার আগে তার গালে তবলা বাজিয়ে গিয়েছে। নাবিলা বিস্ময় নিয়ে বলল, কেন? কেন আবার, মিশে কার সাথে? তোমার পেয়ারের খালিদের সাথে। তার জন্যই বের হচ্ছিল। মার মেজাজ তো জানোই। নাবিলা আর কথা বাড়াল না। সে হাত বাড়িয়ে ঔষধ নিল। দুটো ওষুধ, একটা একটু বড়, আরেকটা ছোট। একটা হওয়ার কথা, দুটো হলো কেন কে জানে? সে নিয়েই পানি ছাড়া টুপ করে গিলে ফেলল। ঔষধ খেতে খেতে, ঔষধ নিয়ে তার আর কোনো আদিক্ষেতা নেই। বাবার ডাক্তার শত্রু হলেও সেটি কেই আছে ডাক্তারদের অবদানে। তাই বাকি সব খাবারের মতো এমনিই খেতে পারে। তবে নোভা 3 ইঞ্চির মুখ 6 ইঞ্চি ভেটকিয়ে বলল, ইয়াক! ছি! তোমার মতো আজব প্রাণী পৃথিবীর কোন চিড়িয়াখানায় নাই। নাবিলা এবারও কিছু বলল না। তবে উঠে বাথরুমে গেল। গিয়ে কুলি করল। পান খেয়ে মুখ কষ হয়ে আছে, দাঁত জিহ্বা টকটকে লাল। সে ভালো করে কুলি করল, চোখে মুখে পানি দিল। মাথায়ও দিল। কান তো ভালোই, এখন মনে হচ্ছে মাথা দিয়েও ধোয়া উঠছে। ততক্ষণে নোভা আবার গায়েব। নাবিলা অবশ্য অত ভাবল না। তার নিজেরই দুনিয়ার জ্বালা, পরের জ্বালা দেখবে কি? তাই আবার বালিশে মুখ গুজে শুয়ে পড়ল। থাকতে থাকতে কখন ঘুমিয়ে গেছে, বুঝতেই পারেনি। সেই ঘুম ভাঙল একেবারে রাতে। ঘুম ভাঙতেই সে ঝট করে উঠে বসল। দাঁত ব্যথা, মাথা ঘোরা, কোনো কিছুই নেই। আর সবচেয়ে বড় কথা, দিন দুনিয়া ভুলে ব্যথা নিয়ে এমন মরার ঘুম কিভাবে ঘুমালো। তখনই দ্বিতীয় ঔষধটার কথা মনে পড়ল। ঔষধ খেতে খেতে কিছুটা আইডিয়া তো হয়েই গেছে। তখন খেয়াল না করলেও এখন ঠিক বুঝতে পারল। এই মেয়ে দুটো ঔষধ কোথা থেকে আমদানি করল কে জানে? ঘুমের রোগী হলেও সে ঘুমের ঔষধ খুব একটা খায় না। তখনই তার ঝট করে মনে পড়ল, আরে তার বড় চাচার পুরো নাম আসাদুজ্জামান নাসির। সবাই নাসির নাসির করে ডাকে। তাই এই নামকালের চক্রে হারিয়ে গেছে। লোকটা কি চলে গেছে? নাবিলা ঝট করেই তাদের ড্রয়িং রুমে গেল। মনিটরে তাকাতেই দেখল, তাদের নিচের ছোট্ট গ্যারেজের এক কোণে এক লোক বসে আছে। পা ছড়িয়ে, দেয়ালে হেলান দিয়ে। হাতে একটা বই। খুব মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। বয়স কেমন হবে নাবিলা বুঝতে পারছে না। বেশিও হতে পারে, তার আশপাশেও হতে পারে। কোনার সাইড করে বসা, তাই মুখটা তেমন বোঝা যাচ্ছে না। পাশেই দুটো ব্যাগ, একটা গিটার কেস। নাবিলা কিছুক্ষণ তাকিয়ে রইল। গ্যারেজ ভর্তি ধুলা ময়লা। এর মধ্যে কি করে এমন শান্তিতে বসে আছে, আল্লাহই জানে। নিশ্চয়ই আসমানি খালার কাজ। বাড়ির সামনে বসিয়ে রাখলে লোকজন, ভাড়াটিয়ারা দেখবে, কথা উঠবে, তাই গ্যারেজে ঢুকিয়ে দিয়েছে। তবে তাদের চেনা পরিচিতদের মধ্যে কেউ না। অন্তত নাবিলার তো না। তাই চাচাকে ফোন করতে যেতে যেতে কি মনে করে যেন আবার তাকালো। আর তাকাতেই চমকে উঠল। চমকে থমকে দাঁড়িয়ে গেল। ছেলেটা সোজা সিসি ক্যামেরার দিকে তাকিয়ে আছে। হয়তো এমনিই। যত আড়াল থেকেই কেউ তাকাক, ভেতরের কোনো অজানা টান একটু হলেও ঠিক জানিয়ে দেয়। কিন্তু নাবিলা চমকাল অন্য কারণে।
আর সেই কারণেই ছেলেটা দৃষ্টি ফিরিয়ে বইয়ে নিলেও নাবিলা পারল না, বরং শূন্য চোখে একদৃষ্টিতে তাকিয়ে রইল। নোভা নিজের রুম থেকে বেরিয়ে এলো বিরক্ত মুখে। ঘড়ির কাঁটায় সময় এখন 10টার উপরে। শহরের বুকে এমন কোন রাত না, তবে অক্টোবর মাসের 5:30টায় সন্ধ্যার হিসেবে মধ্যরাতে পৌঁছে গেছে। আর এই মধ্যরাতেই ভূতের মতো তাকে ঘুরে বেড়াতে হচ্ছে। অথচ এমন ঘুরে বেড়ানোর স্বভাব তার আপার। বাদুড়ের মতো জেগে বসে বসে বই পড়বে, বারান্দায় ঝিম মেরে বসে থাকবে। বাড়ির মাথা থেকে ও মাথা নিজের মতো ঘুরে বেড়াবে। আসমানি খালার সব কাজ গোছানো হলেও সন্ধ্যা পর তিনি ঘুমে চোখে দেখেন না। 8টার মধ্যে সবাই, খাইলে খাও, না খাইলে না খাও। তিনি নিজের মতো বিছানায় চলে যান। সেই যাওয়াও বড়ই কঠিন। যাই হয়ে যাক, সে সকাল হওয়ার আগে আর বিছানা ছাড়বেন না। আর কেউ যদি এই বিষয়ে ভুলেও কিছু বলে, সে আঁচলে মুখ চেপে অসন্তুষ্ট কণ্ঠ বলবে দিনভর গাধার খাটুনি খাটি। রাত হলে মরার মতো ঘুমাই। এইটা কি আমার দোষ? সবাই সময় অসময় বিছানায় গড়াগড়ি খায়, সে কি পারে? তাই যে তার ঘুম নিয়ে কথা বলবো, তার উপরে আল্লাহর নানত পড়ব। আল্লাহর নান্তের ভয় হোক, আর যাই হোক, এই বিষয় নিয়ে কেউ আর মাথা ঘামায় না। তাছাড়া শহরে বিশ্বস্ত কাজের লোক পাওয়া মুশকিল। তা না হলে মা এতদিনে আউট ঠিক করে ফেলত। তবে তার সেই কাজগুলোই আপা করে, সুন্দর করে গুছিয়ে। এত যত্ন করে করবে, দেখতেও ভালো লাগে। মাঝে মাঝে মন ভালো হলে টুকটাক রান্নাও করে ফেলে। সবাই যখন ঘুমিয়ে যায়, তখন সে নিজের মতো থাকে। বড় চাচা মাঝে মাঝে বাতি জ্বালিয়েই ঘুমিয়ে পড়েন, সে গিয়ে আস্তে করে বাতি নেভাবে। এসির পাওয়ার বেশি হলে যত্ন করে গায়ে চাদর টেনে দেবে। বাবার এলোমেলো লুঙ্গি, গামছা ভাঁজ করে গুছিয়ে রাখবে। নাবিল ঘুমায় অনেক রাতে। চুপ করে তার জন্য চা কফি করে দেবে। তবে সব কিছুই শুধু রাতে। দিনের বেলা অতি প্রয়োজন ছাড়া সে রুম থেকে বের হয় না। এই বাড়িতে সবই স্বাভাবিক হয়ে গেছে। তবে আগে আপা এমন ছিল না। ছিল রাগী, বদমেজাজি, ঘাড়ত্তারা। একবার বলেছে তো বলেছে, সেটা থেকে আর সরানো যেত না। একেবারে যেন মায়ের কার্বন কপি। বরং বলতে গেলে মায়ের চেয়েও বেশি। কেননা, ছোট্ট একটা কারণ ধরে বাবা মায়ের উপর রাগ, অভিমান এমনকি জেদ করে, এই বাড়িতে এত বছর পাই রাখেনি। মায়ের রাগ, জেদ, ভয়, ডরও সেই জেদ থেকে তাকে সরাতে পারেনি। অবশ্য তার সব জেদের আশকারা ছিল নানু। তবুও তাকে একচুলও নাড়ানো যায়নি। সেই জেদের কি হয়েছে সে জানে না, তবে এই বাড়িতে এসেছে এই তো বছর 4 হবে। এক ক্লান্তিময় বিকেলে বড় মামার সাথে করে নিয়ে এলেন। নিস্তেজ, বিধ্বস্ত, যেন কত রাত নির্ঘুম, কালি পড়া দুটো চোখ, ভাঙা চাপা, শুষ্ক ঠোঁট, শুকনো শরীরের শান্ত এক মুখ। যেই মুখ হাসে, তবে সেই হাসি চোখ পর্যন্ত পৌঁছায় না। যে সবার কথা নিশ্চুপ শোনে, তবে সেই কথা মন ছোঁয় না। সবকিছু দেখে, কিন্তু সেই দেখায় মুগ্ধতা থাকে না। এই সব কিছু যেমন তেমন, ভয় ডরও নেই। দুনিয়ায় ভয় মানুষ উপেক্ষা করতেই পারে, তবে মৃত্যুর ভয় নাই করতে কজনে পারে? একবার তারা ঘুরতে গিয়েছিল। তখনও তাদের গাড়িটা কেনা হয়নি। তাই ভাড়া মাইক্রোতে গেল। সকাল সকাল সবাই রওনা দিল। শীতের দিন, কুয়াশায় সামনে থেকে আসা বাস, তাদের ড্রাইভার বেচারার চোখেই পড়েনি। লাগলো এক ধাক্কা। সেই এক ধাক্কায় মাইক্রো উল্টে গেল। না, কারো তেমন ক্ষতি হয়নি। তবে ভয় সবাই আধমরা। তার এত তেজি মা, সেও হতভম্ব হয়ে আছে। সেই ভয়, হতভম্বের মাঝেই, ভাঙা জানালা দিয়ে সে দিব্যি মুচড়ে মাচড়ে বেরোল। বেরিয়ে সেই জানালা দিয়ে উকি দিয়ে তার স্বভাব মতো শান্তভাবে বলল, ড্রাইভারের মাথা ফেটেছে। এই নোভা, দেখ তো, কারো মোবাইল পাওয়া যায় কি না। অ্যাম্বুলেন্স ফোন করতে হবে। নানু মারা গেলেন বছর 2-1 আগে, রাতে। সকাল হওয়ার আগে তো আর দাফন করা যাবে না। তারা সবাই খবর শুনেই দৌড়ে গেল। রাতে লাশ আর বাইরে বের করা হলো না। তবে পাট্টি বিছিয়ে নিচে রাখা হলো।
সেই রাখার মাঝেই কারেন্ট চলে গেল। মরা বাড়ি, লাইট কোথায়, মোবাইল কোথায়? পুরো বাড়িতে হুলস্থুল লেগে গেল। সেই লাগার মাঝেই ভয় সবাই লাশের ঘর থেকে এক ফাঁকে বেরিয়েও গেল। তবে লাইট জ্বালাতেই দেখল, আপা আগের মতোই বসে, নানুর হাতটা শক্ত করে জড়িয়ে ধরে আছে। আপার বেড়ে ওঠা থেকে শুরু করে সবকিছুই ছিল এই নানু আর নানু বাড়ি। তবুও মৃত্যু সব মানুষকেই ভয়ঙ্কর করে তোলে। করে বলেই একদিকে নিঃশ্বাস বের হয়, আরেকদিকে ভয়ের রাজত্ব শুরু হয়। সেটা মহব্বতের স্বামী স্ত্রী হোক, বাবা মা হোক, কিংবা প্রিয় কেউ। একটা অজানা ভয় ঠিক কাবু করে ফেলে। তবে তার আপার সেই কাবুও নেই। কেন নেই? সেটাই একবার নোভা মাকে জিজ্ঞেস করল। মা রেগেমেগে আগুন হয়ে 3 কেজির এক থাপ্পড় তার গালে বসিয়ে বলল, কোন দিক দিয়ে তোর অস্বাভাবিক মনে হয়? ছোটবেলা থেকে তোরা একসাথে বড় হয়েছিস? তুই দেখেছিস ও কেমন? থাপ্পড় খেয়ে নোভা তখন চোখে হলুদ হলুদ সরিষা ফুল দেখছে। মাথার উপর দিয়ে চড়ুই পাখি ঘুরে ঘুরে কিচিরমিচির করছে। তাই ধরেই নিয়েছে, আসলে আপা ঠিক, সে নিজেই বেঠিক। যাই হোক, মেয়ে বড় হচ্ছে, বয়স তো আর কম নয়। তাই মা বাবা বিয়ের চেষ্টা করছে। করাই স্বাভাবিক, সারা জীবন তো আর এভাবে বসিয়ে রাখবে না। তবে কোনো কারণে বিয়ে হচ্ছে না। এমন না যে মায়ের মতো কালো বলে কেউ পছন্দ করছে না। বরং গায়ের রং শ্যামলা হলেও, তার আপার বড়ই মিষ্টি একটা মুখ। যেই মুখখানির দিকে তাকালে, চট করেই মায়ার একঘোর লেগে যায়। তাই পছন্দ করে এক দেখায়। একবার তো দিন তারিখও পড়ে গিয়েছিল। তবে কোনো কারণে সেই বিয়েগুলো আর হয় না। তারা অতি কৌশলে, ইনিয়ে বিনিয়ে সুন্দর করে ফোনে নিষেধ জানিয়ে দেয়। দিক, বিয়ে তো আর চারটিখানি কথা না। ব্যাতে বলে সব মিলবে, উপরওয়ালা উপর থেকে ঘণ্টা বাজাবেন, তবেই ঘটনা ঘটবে। এটা অবশ্য তার বাণী না, আসমানি খালার বাণী। তবে মায়ের জন্য অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তিনি এমনভাবে শোক শুরু করেন, যেন মরা বাড়ি। সেই মরা বাড়ির নীরবতা ভেঙে নোভা মায়ের রুমের দিকে এগোল। গায়ে তার নাইট স্যুট, মুখে ফেসিয়াল মাস্ক। সে সবসময় চেষ্টা করে টেনশন ফ্রি থাকতে, তবে এমন এক বাড়িতে পয়দা হয়েছে, যেখানে টেনশনের মালা গেঁথে গলায় ঝুলিয়ে বসে থাকতে হয়। এক তো গায়ের রং শ্যামলা, তার মধ্যে 19-20 হলেই পাহাড় সাইজের এক একটা পিম্পল উকি মারা শুরু করে। যন্ত্রণা আর ভালো লাগে না। সেই যন্ত্রণা থেকেই সে, খেয়ে দিয়ে আরামছে বাবাকে ফোন দিল। ভিডিও কল, হোয়াটসঅ্যাপে। ফোন দেওয়ার দুটো কারণ: এক, বাবার অবস্থা জানা, 2, আরেক আপদ যে ঘাড়ের উপর এসে বসেছে, সে সম্পর্কে বলা। কিন্তু বাবা ধরল না। নোভার তো সন্দেহ চান্দিফুরে বেরিয়ে যাওয়ার জোগাড়। ফোন ধরবে না কেন? কোন বন্ধুদের সাথে সে, যে মেয়ের ফোনও ধরা যায় না। তাই সে তাড়াতাড়ি আবার ফোন দিল। এবার অবশ্য রিসিভ হলো। আর হতেই এক ঝটকা খেল। ফোন রিসিভ করেছে খালিদ ভাই। ফোনের ওয়ালে গোঁফ, দাড়িওয়ালা বিশাল মুখটা নিয়ে গম্ভীর মুখে তাকিয়ে আছে। নোভা হতভম্ব হয়ে নিজেও হা করে তাকিয়ে রইল। তার মুখে মাস্ক, চুল চান্দির উপর কাটা দিয়ে উঠানো, আর সবচেয়ে বড় কথা, গায়ে নাইট স্যুট। হচ্ছে কি রে ভাই? খালিদ সব সময়ের মতো মোমের মতো গলে, ব্যাক ক্যামেরা বাবার দিকে নিয়ে বলল, চাচা ঘুমিয়ে পড়েছে। নোভার হতভম্ব কাটতে লাগলো মিনি সেকেন্ড। এই ভণ্ডের গলে যাওয়ার দেখে মরা মানুষও লাফিয়ে উঠবে। বিশাল মুখের, বিশাল সাইজের মানুষ এমন ভাবে গলে যাওয়া দেখলে কে ঠিক থাকে? অথচ এলাকা তার ভয় কাঁপে। তাই নিজের মতো বলল, ঘুমিয়েছে তো কি হয়েছে? তাই বলে আপনি, কারো ব্যক্তিগত ফোন ধরবেন? সে আরও গলে গেল। খালিদ ভাই তাদের 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের দূর সম্পর্কের ভাতিজা। ভাতিজার চেয়ে ডান হাত বেশি। ভয়ঙ্কর লোক। আর এই ভয়ঙ্কর লোকই কোনো কারণে তাদের দেখলেই গলে যায়। এই যে তাদের ভূতনি আপা নাবিলা, তাকে দেখলে চোখ নামিয়ে নেয়। আগে অবশ্য এমন ছিল না। বরং তাদের সঙ্গে ছিল চুলাচুলির সম্পর্ক। মা গোনায় ধরে কাকে? তাই তৃতীয় বাড়িটা করার সময় ছেলেপেলে লেলিয়ে ভেজাল লাগিয়ে দিল। তারা চা পানির খরচ না দিলে বাড়ি তুলতে দেবে না।
আর এদের চাপানি ভাই লাখ টাকায়ও কুলোয় না। মা তো মাই, সেও দেবে না। এই নিয়ে দুনিয়ার গন্ডগোল। তারা ভয় কলেজ তো ভালোই, ঘর থেকেই বেরোতে পারে না। বাবা দোকান খুলতে পারে না। সেই না খোলার মাঝেই একদিন আপা বের হলো। তাকে নিয়ে সোজা পার্টি অফিসে গেল। তাকে গাড়ি থেকে নামতে দিল না। একা নিজেই ভেতরে গেল। গিয়ে কি গুটুরগু করল কে জানে। সেই দিন থেকেই সব ঠান্ডা। ঠান্ডা মানে একেবারে ঠান্ডা। ঠান্ডা তো ভালো, সেই দিনের পর থেকেই শুরু হলো এই দানব বাবার মোমের মতো গলে যাওয়া, বাবা মাকে আসতে যেতে সালাম দেওয়া, হাসি মুখে কুশল জিজ্ঞেস করা। মা ফিরেও তাকায় না, তবে বাবার সাথে খুব ভাব হয়ে গেল। তাদের বাড়ির সবকিছুতে সবার আগে ঝাঁপিয়ে পড়া শুরু হলো। নাবিলের সাথে গলাগলি হলো। নোভার তো এটাই মাথায় আসে না, আসলে কাহিনী কি? আপার বেড়ে উঠা নানু বাড়িতে এখানে আসেইনি তো তাদের এলাকার এই রকম মানুষের সাথে তার কাজ কি? এই কথাও সে সাদা মনে মাকে জানালো। মাও তার মতো সেই একই সাইজের আরেকটা থাপ্পড় তার গালে ফেলল। ফেলে বলল, সবকিছুতে তোর এত মাথা ব্যথা কেন? ফাজিলের ফাজিল। নিজের বড় বোনকে নিয়ে হাবিজাবি চিন্তা। চিপে মাথার ঘিলু বের করে ফেলব। তার মাথার ঘিলু মাথায় থাক। তাই এই ছোট্ট জীবনে আর আপাকে নিয়ে মাথা ঘামায়নি। যা খুশি করুক। তাই সে আগের মতোই বলল, আপনি আমার বাবার সাথে কি করছেন? খালিদ ভাই ক্যামেরা আর সামনে আনলেন না। তখনও বাবার দিকে রাখা। বাবা লুঙ্গি পরে, পা ছড়িয়ে, নাক ডেকে ডেকে আরাম করে ঘুমাচ্ছে। অচেনা কোন বাড়ি। হয়তো তাদের এক রুমে থাকতে দিয়েছে। নোভা মনে মনে মুখ বাঁকালো। যে না চেহারা, তার নাম আবার পেয়ারা। এই জামানা এসে রাখে ডাকাতের মতো গোফ। আবার ঢং। নোভা এই ঢং দেখার জন্য তো মরে যাচ্ছে। এক কাজে এদিকে আসব। পার্টি অফিস থেকে বের হতেই চাচার সাথে দেখা। ধরে বেঁধে গাড়িতে তুলে নিলেন। কেউ তুলতে চাইলেই যেতে হবে? গাড়ি ভাড়া বাঁচানোর ধান্দা। তাছাড়া কাজে এসেছেন, এখনো চিপকে আছেন কেন? নাকি বাবা এখনো ধরে বেঁধে রেখেছে? আসলে নাবিলার বাবা বলতে গেলে খালিদকে সত্যিই ধরে বেঁধে রেখেছে, খালিদ নিষেধ করতে পারেনি। তবে আগের মতোই বলল, না, এমন কিছু না। ভাবলাম কাজটাজ তেমন নেই, চাচার সাথেই ফিরি। জানি তো, সবার জাত চেনা। এখন বাবার কাছে দিন। ঘুমিয়ে আছেন। তো, কোন আইনে লেখা আছে, ঘুমালে জাগানো যাবে না? আর আমার বাবা, আমি জাগাবো না ঘুম পাড়িয়ে রাখবো তাতে আপনার কি? খালিদ ভাই আর কথা বাড়ায়নি। বাবাকে ঘুম থেকে আস্তে করে ডেকে তুলেছে। ঘুম থেকে উঠতেই, সে বাড়িতে আসা আপদের কথা বলল। আর বলতেই খেল আরেক ঝটকা। বড় চাচার আসল নাম নাকি আসাদুজ্জামান। দেখো কাণ্ড। মানুষের নাম হবে নাম, আসল নকল আবার কি রে ভাই? বাবা শুনেই ঘুমোঘুম চোখে বলল, ছেলেটার নাম কি? নোভা ঢোক গিলল। এই বান্দাকে নিয়েই তো করে রেখেছে আরেক কাহিনী। পান খাইয়ে, আপার যে 12টা বাজিয়ে দিয়েছে, তা আপার চোখমুখ দেখেই বুঝেছে। বুঝে রুম থেকে বেরিয়ে খালাকে দিল এক ঝাড়ি। এসেছে মহৌষধের পানওয়ালা। ঝাড়ি মেরে সোজা এলো নিচে। মোড়ে এক ফার্মেসির দোকান আছে। দুপুরে খোলা থাকে না, তবুও বেরোলো। যদি কিছু একটা করা যায়। আর বেরুতেই এক ভ্যান এসে হাজির। ভ্যানে এই বান্দা পা ঝুলিয়ে বসে আসছে। পায়ে কালো কেটস, কালো জিন্স, গায়ে কালো টি শার্ট। সেই টি শার্টের উপর ধূসর রঙের শার্ট, বুক খোলা, হাতা গুটানো। মুখে মাস্ক, চোখে সানগ্লাস। নোভা দেখে হা করে কিছুক্ষণ তাকিয়ে রইল। এমন চিজেই গলিতে এলো কোথা থেকে? তার মাথাই তো কুলালো না। তাও আবার ভ্যানে। রিকশা, অটো, সিএনজির যুগে ভ্যানে চড়ে আসারও মানুষ এই যুগে আছে, তার তো ধারণাও ছিল না। তার তাকানোর মাঝেই লোকটা বলল, হ্যালো ম্যাডাম, একটু সাহায্য করতে পারবেন? নোভার 1 ইঞ্চি হা করা মুখ, 2 ইঞ্চি হয়ে গেল। বলে কি রে, পচা পুকুরের মাথামোটা টাকি মাছ। কোন অ্যাঙ্গেল দিয়ে তাকে ম্যাডাম মনে হয়? সবে মাত্র ভার্সিটিতে পা রাখল। পিচ্ছি পাচ্ছি খুকি বলবে, তা না। ডাইরেক্ট ম্যাডাম?
এতটাই বুঝি বুড়ি মনে হয়। আসাদুজ্জামানের বাড়ি কোনটা বলতে পারেন? জি না, পারি না। ওহ। তখনই কোন শয়তান মাথায় নাড়া দিল কে জানে, একটু হেসে আবার বলল, আমাদের গলির পরে আরো দুটো গলি আছে। তারপরের গলিতে এই নামের একজন আছে। আপনি চাইলে খোঁজ নিতে পারেন। অবশ্য আমি জানি না, আপনি যাকে খুঁজছেন সে কিনা। অসংখ্য ধন্যবাদ, আপু। আমি দেখছি। আপু, শুনে নোভার মন আরো ভেঙে গেল। সেই ভাঙা মন নিয়ে গিয়ে দেখে, ঔষধের দোকান বন্ধ থাকারই কথা। ভেবেছিল, কাউকে পাঠিয়ে খোলার ব্যবস্থা করবে। কিন্তু মনের দুঃখে ফিরে এলো। আহারে, বয়সের আগেই চাচি, খালাম্মা হয়ে যাচ্ছে। ভাবা যায়। তবে ঘরে এসে বসতেও পারেনি। আসমানি খালার কাছে শুনল, কে যেন নিচে এসে দাঁড়িয়ে আছে। বাড়িওয়ালাদের খুঁজছে। যত জ্বালা তো তার। তাই ভারী মন নিয়েই আবার নিচে গেল। গিয়ে দেখে, সেই ভ্যানওয়ালা। তবে, এখন আর চোখে সানগ্লাস, মুখে মাস্ক কিছুই নেই। আর নেই বলেই নোভা ধাক্কা খেল। এই ছেলের তো রূপের বাহার। যেমন নাকমুখ, তেমনই গায়ের রং। ফিল্মের নায়ক টায়ক নাকি? নোভা হা করেই এগিয়ে গিয়ে বলল, ব্যাপার কি? লোকটাও আগের মতো বলল, আপনার একটু ভুল হয়েছে। সেখানে এই নামের কেউ নেই। বরং এটাই আসাদুজ্জামানের বাড়ি। একদম না। আমাকে তো এই ঠিকানাই বলা হয়েছে। এই যে দেখুন। এই ঠিকানা আমাকে দেওয়া হয়েছে। নোভা মোবাইলের মেসেজ দেখল। মা নামের কেউ সেন্ড করেছে। দেখে বলল, কেউ বললেই তো আর হয়ে যাবে না। এটা আমার বাবার বাড়ি। আপনার বাবাকে একটু আসতে বলুন। প্লিজ। তিনি বাসায় নেই। তাহলে মাকে বলুন। মাও নেই। তাহলে যে আছে, তাকে বলুন। সেটা আমি নিজেই। লোকটা হাল ছেড়ে বলল, আপনি ছাড়া আর কেউ কি নেই? আছে, আসমানি খালা। তিনি আমাদের কাজের লোক। আর আছে আপা। তার দাঁতের ব্যথা, কই মাছের মতো কাতরাচ্ছে। কেন? ঔষধ নেই তাই। লোকটা চোখে মুখে বিস্ময় নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর হেসে ফেলল। হাসি দেখে নোভার মাথা ঘুরে গেল। এত সুন্দরও বুঝি কারো হাসি হয়? তারপর ব্যাগ থেকে ঔষধ বের করে এগিয়ে দিয়ে বলল, এটা খেতে বলুন। আশা করি ব্যথা কমে যাবে। আপনি ডাক্তার? না। তাহলে রিস্ক নিতে পারছি না। আপনার আগে একজন মহৌষধ দিল, খেয়ে ব্যথার সাথে মাথা ঘুরানি শুরু হয়ে গেছে। কিসের মহৌষধ? পান। লোকটা আবারও কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর আরেকটা ঔষধ বের করে এগিয়ে দিতে দিতে বলল, আমি এখানেই আছি, কারো সাথে কথা না বলে আমি যাচ্ছি না। তাই নিশ্চিন্তে খাইয়ে দিতে পারেন। যদি কিছু হয়, শাস্তি তোলা রইল। নোভা ঔষধ নিয়ে চলে এসেছে। এসে আপার কাছে গেছে। ঔষধ দিয়ে, সব বলল। সব সময়ের মতো আপার হেলদোল নেই। তাই আপার রুম থেকে এসে আবার আসমানি খালাকে পাঠালো। খালা তো তার চেয়েও 2 ডিগ্রি উপরে। সোজা গ্যারেজের ভেতরে ঢুকিয়ে দিয়ে এসেছে। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। বাবা ঘুম ঘুম চোখে বিরক্ত মুখে বলল, কি হলো, কথা বলছিস কেন? নাম জানি না, বাবা। তোরা যা করিস না। একটা মানুষ এসেছে, নাম ঠিকানা অন্তত জিজ্ঞেস করবি না? নোভা মুখ ভোতা করল। তার বাবার মেয়েরা আবার প্রিয়। তাই ভোতা মুখ দেখে বলল, আচ্ছা, এত চিন্তার কিছু নাই। মনে হয় ভাইয়ের পরিচিত। আমি ভাইকে জানাচ্ছি। আর ধুলোবালির মধ্যে গ্যারেজে বসিয়েছিস কেন? ভেতরে নিয়ে আয়। সেই ভেতরে আনার জন্যই রুম থেকে বিরক্ত মুখে বেরিয়ে এলো। এত টেনশন আর নেওয়া যাচ্ছে না। এত টেনশনে বয়সের আগেই বুড়ি হয়ে যাচ্ছে। জানু, মানু, ডাকার বয়সে আপু, ম্যাডাম শুনতে হচ্ছে। ধুর। বলেই এগুলো। বাড়িতে ঢোকার আগে মাকে জানানো দরকার। পরে কিছু হলে, মন্দিরের ঘণ্টার মতো তাকে বাজাবে। তাই মায়ের রুমের দিকে যেতে গিয়েও সে থমকে দাঁড়ালো। আপার ঘুম কখন ভেঙেছে সে জানে না। রুম থেকে বেরিয়েছে কখন খেয়ালই করেনি। তবে অবাক হয়ে দেখল, ড্রয়িং রুমে মনিটরের সামনে তার আপা পড়ে আছে। জ্ঞান নেই। দাঁতে দাঁত লেগে মনে হয় জিভও কেটেছে।
গাল মুখ রক্তে মাখামাখি। নাবিলার জ্ঞান ফিরল কিছু সময়ের মাঝেই। ফিরতেই ঝট করে চোখ খুলে তাকালো। তাকাতেই দেখল, তার মা, আসমানি খালা, নোভা, নাবিল সবাই উদ্বিগ্ন হয়ে তাকিয়ে আছে। থাকারই কথা, সুস্থ সবল মানুষ হঠাৎ করে দাঁত দুপাটি লাগিয়ে চিৎপটাং হওয়া স্বাভাবিক কথা না। অবশ্য তার জীবনে কিছুই স্বাভাবিক না। তবুও, বাড়ির মেয়ে চিন্তা না করে উপায় কি? নাবিলা আস্তে করে উঠে বসল। এক ব্যথা কমে, আরেক ব্যথা শুরু হয়। কিভাবে পড়েছে কে জানে। মাথার এক পাশ চিনচিন করছে, জিহ্বা ভার হয়ে আছে। নাড়াতে গেলেই ব্যথা লাগছে। সে সব কিছু হজম করে, একটু হেসে বলল, আমি ঠিক আছি। রোকেয়ার এই ঠিক আছি বিশ্বাস হলো না। অনেক কিছুই এই মেয়ে চুপচাপ হজম করতে পারে। আর যদি হয় নিজের কিছু, তাহলে তো আর কথাই নেই। নিজেকে শাস্তি দিতে সে বড়ই ওস্তাদ। তাই ভ্রু কুঁচকে বলল, পড়লি কি করে? হয়তো প্রেশার ফল করেছে। দেখি হা কর। নাবিলা হা করল না, আগের মতোই এক বাক্যে বলল, আমি ঠিক আছি। কোকেয়া হাল ছাড়ল। বড় মেয়ে তার। তেমনভাবে তো কখনো কাছে পায়নি। কিছু শুনলেই পাগলের মতো লাগে। অথচ, পাগল মেয়েই তার। মা, বড় বোনের কথা শুনে, নাবিল উঠে দাঁড়াল। নোভার এক চিৎকারে দৌড়ে বেরিয়েছে। শুধু সে না, বাড়ির সবাই। যে আসমানি খালাকে হাতি দিয়েও টেনে তোলা যায় না, সেও লাফিয়ে বেরিয়ে এসেছে আর এসেই পুরো বাড়ি মাথায়। একদিকে মা, কি হলো, কি করবে, আল্লাহ রক্ত কেন? কি হয়েছে আমার মেয়ের? আরেক দিকে খালা, আগেই কইছি, এই মেয়ের উপরে জিনের আছর আছে। কে শোনে কার কথা? জবান বন্ধ, বিয়ে বন্ধ, এখন জানো বন্ধ। নোভার যমজ হলেও, নোভার উল্টো সে। যেমন বুদ্ধিতে, তেমন স্বভাবে। তাই কারো কথা কানে না নিয়ে, সোজা পাজাকোলে তুলে নিয়েছে। নিয়ে, রুমে গিয়ে আস্তে করে শুইয়ে দিয়েছে। বয়সে আপার ছোট হলেও সে, নোভা মায়ের মতো। লম্বাও মায়ের মতো, শরীরের গড়নও মায়ের মতো। তবে আপা হয়নি। সে হয়েছে দাদির মতো। ছোট খাটো গড়নের চিকন মিষ্টি মুখের মেয়ে। তাদের চেয়ে আপাকেই লাগে বেশি ছোট। তাই রুম পর্যন্ত আনতে সমস্যা হলো না তার। আর এনেই নোভার দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি মাথায় পানি ঢাল। খালা একটা চামচ আনো তো। ইস, দাঁত লেগে জিহ্বা শেষ। তবে মায়ের দিকে তাকিয়ে কিছুই বলল না। এই বয়সে এসেও মায়ের হাতে মার খাওয়া, সহজ কথা না। তার জীবনের সবচেয়ে অপছন্দের কাজ। আর এই কাজটাই মা হুটহাট করেন। যেটা তার একদম ভালো লাগে না। কিছু বলবে, সেই জোগাড়ও নেই। টাকা পয়সা সব বন্ধ করে বসে থাকে। সেটা ভালো না লাগার চেয়েও হজম করা কঠিন ব্যাপার স্যাপার। নোভা নাবিলের কথা শুনেই বাথরুমে দৌড়ে গেছে। কি থেকে কি হয়েছে, তার তো কিছুই মাথায় ঢুকছে না। হঠাৎ করে জ্ঞান হারাবে কেন? ওই ভ্যানওয়ালা কোন ঔষধ দিয়েছে, কে জানে। তবে এসে তো দেখেছে দিব্যি আরামসে ঘুমাচ্ছে। তো, পরে হলোটা কি? তাই নাবিলার জ্ঞান না ফেরা পর্যন্ত সে মুখই খোলেনি। এখনো খুলল না। যদি শোনে অচেনা মানুষের কাছ থেকে ঔষধ এনে খাইয়ে দিয়েছে, তাকে মাকিমা বানিয়ে ফেলবে। তাই চুপচাপ ঘরের কোণে দাঁড়িয়ে রইল। তবে নাবিল দাঁড়িয়ে বলল, তবুও চলো, একবার ডাক্তার দেখিয়ে আনি। শহরে এই রাত আর এমন কি? আমার বাইক তো আছেই। হাসপাতালে গেলে ডাক্তারের অভাব হবে না। রোকেয়াও সাথে সহমত হলেন। তবে নাবিলা আগের মতোই আস্তে করে বলল, এসবের প্রয়োজন নেই। দুপুর থেকে দাঁতে ব্যথা ছিল। খাবার খাওয়া তো আর হয়নি। তাই প্রেশার ফল করে মাথা ঘুরে গেছে। আর কিছু না। আরাম করলেই ঠিক হয়ে যাবে। নাবিল বিরক্ত হল, বিরক্ত কণ্ঠে বলল, তুমিও না। বাবা এক পাগল, তুমি আরেক পাগল। ডাক্তার দেখাচ্ছ না কেন? এখনো এই দাঁত নিয়ে বসে আছো। নাবিলা আবারও হালকা হাসল। হেসে মায়ের দিকে তাকিয়ে বলল, চাচার কাছে এক লোক এসেছে মা। দুপুর থেকে এই ধুলা বালির মধ্যে গ্যারেজে বসে আছে। দেখতো কে? আসমানি কাঁচা ঘুম ভাঙায় বড়ই বিরক্ত, সেই বিরক্ত নিয়েই বলল, বড় ভাইয়ের কাছে কোথায় আইল?
আইছে তো আসাদুজ্জামানের কাছে। কোকিয়া বিস্ময় নিয়ে বলল, কার কাছে? আসাদুজ্জামান ভাঙা ক্যাসেটের মতো বাজাইতেছে, আমি আসাদুজ্জামানের কাছে আইছি, আমি আসাদুজ্জামানের কাছে আইছি। কোকিয়া বিরক্ত হল, বিরক্ত মাখা কণ্ঠে ধমকে বলল, এসেছে ভালো কথা, গ্যারেজে ঢুকিয়েছে কে? নোভা সাথে সাথেই হাত ধুয়ে ফেলল। ফেলে বলল, আমি না। আমি তো ভাই সোজাই বলেছি, এটা আসাদুজ্জামানের বাড়ি না। থাপড়ে তোদের দাঁত ফেলে দেব। এখন তো এইসব বলে লাভ নেই, মা। সবাই দরজায় খিল দিয়ে বসেছিলে। আমি কি করব? তাছাড়া, আমি তো আর জানি না, বড় চাচা নাম আসাদুজ্জামান। এক মানুষের যে কত নাম রাখতে হয়, বুঝে আসে না। হাবু, নাসির আবার নাকি আসাদুজ্জামান। এদিকে আমার 2 অক্ষরে কাজকাম সব খালাস করে ফেলেছ। আসমানিও সহমত হল। সহমত হয়ে বলল, এই মাইয়ার সাথে বড়ই অন্যায় হয়েছে। নোভা, এইডা কোন নাম হইল? আগেও নাই, পিছেও নাই। ডাকতে গেলে কানে বাজে শুধু ভাভা। কোকিয়া চেঁচিয়ে বলল, আসমানি তুই তোর কাজে যা। কাঁচা ঘুম থেকে তুলে, এখন আবার কাজে যা। আমি আগেই কইলাম, কাল সকালে 8টার আগে আমি ঘুম থেকে উঠব না। তোর উঠতে হবে না, যা। আসমানি মুখ বাঁকিয়ে চলে গেল। নাবিল ঠিক করেছিল মায়ের সাথে আর কথা বলবে না, তবুও বলল, আমি দেখছি। তুমি আপার জন্য একটু খাবারের ব্যবস্থা করো। তারপর নাবিলার দিকে তাকিয়ে বলল, কালকে তুমি অবশ্যই আমার সাথে ডাক্তারের কাছে যাবে। নাবিলা কিছুই বলল না। সে আগের মতো শুয়ে পড়ল। চোখ বন্ধ করতেই কেউ কানের পাশে ফিসফিস করে বলল, নাবিলা, ভালবাসো? নাবিলা সাথে সাথেই চাদর খামচে ধরল। কোকিয়া দেখল, দেখে বড় একটা দীর্ঘশ্বাস ফেলল। নাবিলদের এই বাড়িটা পুরনো ধাঁচের। সেই বাবা মায়ের বিয়ের সময় দুতলা করা হয়েছিল। সেই হিসেবেই শুধু উপরে বাড়ানো হয়েছে। লিফটের ব্যবস্থা নেই, আগে গ্যারেজ ট্যারেজ কিছুই ছিল না। নিচের এক পাশের ফ্ল্যাট ভেঙে করা হয়েছে। সেই গ্যারেজের ভেতরেই এসে নাবিল দাঁড়ালো। দেয়ালে হেলান দিয়ে একজন বসে আছে। তার সব মনোযোগ হাতের একটা বইয়ে। ইংরেজি বই। বইয়ের নাম, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। মুখের সামনে তুলে ধরে আছে। তাই নাবিলের পড়তে সমস্যা হলো না। সে এগিয়ে গেল। যেতেই বইয়ের পাশ দিয়ে মুখটা দেখা গেল আর যেতেই নাবিল থমকালো। তার কাছে এই মুখটা চেনা চেনা লাগলো। কোথায় যেন দেখেছে? নাবিল মনে করতে পারল না। আর ঠিক তখনই লোকটা বইটা নিচু করল। করে চোখ তুলে তাকালো। তাকাতেই নাবিল বিস্ময় মাখা সুরে বলল, আপনি? ও মাই গড! অপূর্ব হাসল। মানুষের মুখে বিস্ময় তার জন্য নতুন না। তবে এখানের কেউও তাকে এক দেখায় চিনবে ভাবতে পারেনি। অবশ্য তার অনেক ফ্যান ফলোয়ারই বাংলাদেশের। তবুও, ফোনের স্ক্রিনে দেখা, আর বাস্তবে দেখা এক কথা না। তাই হেসে হাতের বইটা রেখে উঠে দাঁড়ালো। প্যান্টের ধুলো ঝেড়ে হাত বাড়িয়ে বলল, হাই, আমি অপূর্ব। আসাদুজ্জামান জামানকে খুঁজছি। সম্পর্কে আমি তার ছেলে হই। নাবিলের বিস্ময় খাবি খাওয়ার অবস্থা। বড় চাচার ছেলের নাম অপূর্ব জানে, তবে এই অপূর্বই সেই অপূর্ব তার তো ধারণারও বাইরে ছিল। তাই হাত মেলাবে কি, বরং খাবি খেয়ে তাকিয়ে রইল। তাদের বংশ হচ্ছে খালবিলে ভেসে থাকা কচুরিপানার মতো। এখানে এক থোকা, আরেক জায়গায় আরেক থোকা। তারা নিজেদের মতো ভেসে চলছে তো চলছে। অতি দরকার বা কাজ ছাড়া কেউ কারো আগে পিছে নেই। তাদের দাদা মারা গেছে অনেক আগে, তবে দাদি কিছুদিন ছিল। অবশ্য নাবিল, নোভার কপালে তাদের একজনকেও দেখার সৌভাগ্য হয়নি। আপার যখন 2-3 বছর, তখনই মারা যান। তিনি মারা যাওয়ায় 2 ছেলে, 1 মেয়ে আরও বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই বিচ্ছিন্ন অবস্থা থেকে নাবিল তার ফুপুকে দেখেছে মাত্র হাতে গোনা কয়েকবার। তিনি ফ্যামিলি নিয়ে দেশের বাইরে থাকেন। আসেন 2-3 বছরে একবার। সেই আশায় ভাইয়ের বাড়িতে এসে ঘণ্টাখানেক বসেন, বিদেশি জীবনযাত্রার গল্প করেন, তারপর নিজের মতো রাস্তা মাপেন। সেখানে বড় চাচার পুরো নাম না জানা, বা তার ছেলেকে না চেনা অস্বাভাবিক কিছু না। তাছাড়া বড় চাচাকে কাছে পেলি বা কয়দিন?
বড় চাচা আর্মিতে ছিলেন। নাম ডাকওয়ালা আর্মি না, সাধারণ সৈনিক। অনেক টেনে হিচড়ে কর্পোরাল পর্যন্ত গিয়েছিলেন। এই যাওয়া পর্যন্ত তার গর্ব আর গল্পের শেষ নেই। নোভা আর সে পালিয়ে বাঁচে। আপু কথা টথা বলে কম, তবে আসমানি খালা আবার সেই গল্প খুব মনোযোগ দিয়ে শোনেন। বাবা যেমন, তার পুরো বিপরীত হলো তার বড় চাচা। বাবার যেমন কোন কাজে মনই বসেনি, তবে চাচা যে কোনো কাজই মন দিয়ে করেন। তার কাজে তিনি নিষ্ঠ, দায়িত্ববান। হেলা ফেলা তার মধ্যে নেই। দাদি ছিলেন এই ছেলের পুরো ভক্ত। তাই ভালো ঘর, ভালো বাড়ি, দুনিয়ার যাচাই বাছাই করে মনের মতো বউ আনলেন। সেই বউ যেমন দেখতে সুন্দরী, তেমনই গুণবতী। তবে তার ছেলেদের বউয়ের কপালই খারাপ। একজন দজ্জাল, আরেকজনের স্বামীর সাথে বনিবনাই হয় নাই। বাবার মুখে শুনেছে, চাচি অন্যরকম ছিলেন। হাসি খুশি, গল্প, স্বপ্ন বিলাসী টাইপ মেয়ে। তিনি ঘুরবেন, ফিরবেন, দুজনে সময় কাটাবেন, বৃষ্টি বিলাস করবেন, রাতে চায়ের কাপে সাথে বসে বসে জ্যোৎস্নায় মাখবেন। আর চাচা ছিলেন নিরামিষ টাইপের। তার কাছে নিয়ম ধরে কাজ, খাওয়া, ঘুমি সব। বাকি সব কিছু সময় নষ্ট। তাই সেই না বনিবনার সংসার, দুজনেই টেনে হিচড়ে বছর 10 নিয়েছেন। তারপর শান্তিচুক্তির মতো দুজনেই চুপচাপ সরে গেছেন। সরে যাওয়ার সময় তাদের একমাত্র ছেলেকে সঙ্গে নিয়ে গেছেন। না নিয়ে অবশ্য উপায়ও ছিল না। দাদি বয়স্ক মানুষ, চাচা দুনিয়ার ব্যস্ত। তাছাড়া মায়ের মতো সন্তানকে আগলে রাখবেই বাকে। তারপর অনেকটা দিন গেছে। রিটায়ার্ডের পর বড় চাচা সোজা ছোট ভাইয়ের বাড়িতে উঠলেন। উঠে গম্ভীর মুখে ছোট ভাইয়ের বউকে বললেন, কোকেয়া, শোনো। আমি তোমাদের ঘাড়ে কোনো বোঝা হতে আসিনি। পেনশন প্লাস আমার চাকরি জীবনে দুবার শান্তি মিশনে গিয়েছি। টাকা পয়সা নিয়ে আল্লাহর রহমতে সমস্যা নেই। খাবার খরচের তো লোক ছিল না। আম্মা অল্পতেই চলে গেলেন। তুমি হয়তো জানো না, আফসানা নিজের সংসার গুছিয়ে নিয়েছে। নেওয়ার পর আমার কাছ থেকে টাকা তো দূরের, কোনো যোগাযোগই রাখেনি। আমি আমার সন্তানের খোঁজ করার চেষ্টা করেছি। তবে শুনেছি, তারা দেশেও নেই। কোথায়, কোন দেশে গেছে আমার জানা নেই। আফসানার বাপের বাড়ির মানুষও বলতে নারাজ। তারা তাদের মেয়ের সন্তানের ভাগ আমাকে দেবে না। যাই হোক, এখন আমার যা, তাই তোমাদের। অর্ধেক জীবন তো একা একাই গেল। বাকিটুকু আমি শুধু একটা পরিবারের মাঝে থাকতে চাই। তাই তুমি ভাবো। ভেবে স্পষ্ট জানাও, আমি তোমাদের সাথে থাকলে কোনো সমস্যা হবে কি না। মন রাখার জন্য বলবে না। দেখা গেল, মন রাখার জন্য বললে, তবে মনে মনে আমার গোষ্ঠী উদ্ধার করবে, দরজা লাগিয়ে আমার ভাইয়ের সাথে আকডুম বাকডুম করবে। এমন কিছুর দরকার নেই। তাই যা বলবে, মন থেকে সোজা বলবে। তাদের মা সব সময়ই পাক্কা হিসাবি। দাদি পৈতৃক বাড়ি থেকে বাবাকে অংশ দেননি। তার চিন্তা ছিল, ছেলে তো ছন্নছাড়া, বউ বাসিন্দা হয়ে গেছে শহরের। দরকার পড়তেই টুপ করে স্বামীর ভিটে যে বেচে ফেলবে, তাতে ভুল নেই। তাই বাড়িটা দিয়েছিল বড় ছেলেকে, বাকি সব ছোট ছেলেকে। তার ধারণা ভুলও ছিল না। দেশে জমিজমা ফেলে রেখে লাভ কি? তাই দাদি একদিকে মারা গেছেন, আরেকদিকে মা সব বিক্রি করেছেন। তাদের দ্বিতীয় বাড়ির অর্ধেক টাকা তো এই দেশের জমির টাকাই। তবে বড় চাচা এমন কিছুই করেনি। বরং পৈতৃক ভিটে তো ভালোই, বাবার সব জমিজমাও নিজে কিনেছেন। এগুলো তো ভালোই, টুকটাক আরও কিছু যোগ করেছেন। তাই এবারও হিসেব কষতে তার মার ভুল হয়নি। বরং খুশি মনেই ভাসুরকে নিজের পরিবারের মানুষ করে নিয়েছেন। তবে আপাতত চাচা বাসায় নেই। তিনি আছেন তাদের গ্রামের বাড়িতে। গ্রামের বাড়ি, জমিজমা নিয়ে চাচার আর তেমন কোনো মাথা ব্যথা ছিল না। তিনি রিটায়ার্ড হলেও এখনো আর্মিওয়ালা জীবনযাপন করছেন। কাটায় কাটায় 10টায় ঘুমোতে যান, কাটায় কাটায় 5টায় ঘুম থেকে ওঠেন। নামাজ পড়েন, জগিং করেন, ঠিক 8টায় এসে সকালের নাস্তা করেন। তবে মৃত্যুর আগে দাদির খুব মাথা ব্যথা ছিল। চাচার ডিভোর্স, ছোট ছেলে শহরে, তিনি ধরেই নিয়েছিলেন তার স্বামীর ভিটেতে কেউ আর আলো জ্বালাতে আসবে না।
তার কাছে বসতবাড়ি হচ্ছে ভাগ্যের লক্ষ্মী। সেই লক্ষ্মীতে আলো থাকতে হয়, না হলে বসতবাড়ির মতো বংশ ধীরে ধীরে অন্ধকার হয়। বড় ছেলেরটা তো অন্ধকার হয়েই গেছে, ছোট ছেলেরটাও না হয়। তাই শেষ সময়ে খুবই চিন্তিত ছিলেন। চাচা, বাবা ফোন দিলেই বলতেন, তোদের বাপদাদার ভিটে তো আনোদার হয়ে গেল রে। আমি মরলে আলো দেবে কে? এক্ষুনি আসিস না, চোখ বন্ধ করলে তো ফিরেও তাকাবি না। বরং আমাকে আমার স্বামীর ভিটেতেই মাটি দিস। অন্তত আমার কবর দেখার তাগিদে বছরে একবার ভিটায় পা রাখবি। দাদির স্বামীর ভিটেতে কবর হয়নি। তিনি যখন মারা যান, তখন পুরো বর্ষার সিজন। গ্রামের চারিদিকে পানি থই থই। আর তাদের বাড়ি তো এমনিই খালের পাড়ে। মাটির ছিটেফোঁটাও তখন পুরো গ্রামে নেই। শুধু পানি আর পানি। তাই তার কবর হয় শহরের গোরস্থানে। বাবা ব্যবস্থা করেন, ট্রলার ভাড়া করে শহরে আনেন। মায়ের মৃত্যুর পর তার বাবা চাচার জীবনে তেমন পরিবর্তন আসেনি। আসার কারণও নেই। তার বাবা আগেই ছন্নছাড়া, আর তার বড় চাচা বাস্তববাদী মানুষ। তার কাছে মৃত্যু অনিবার্য সত্য। সবাইকেই একদিন যেতে হবে। এটা তেমন কোনো বড় ব্যাপার না। বড় ব্যাপার না হলেও আজকাল তিনি ঘুমাতে পারেন না। পারেন না বলেই আর্মির নিয়ম মাফিক জীবনে ব্যাঘাত ঘটছে। সেই ব্যাঘাত ঠিক করার জন্য তিনি জোর করে ঘুমানোর চেষ্টা করেন। আর করতেই ধরফরিয়ে উঠেন। কেননা চোখে ঘুম কোনো রকম লাগলেই তিনি শুনতে পান, তার মা বলছেন, ও হাবু, ভিটায় এত আনোদার ক্যা? দাদি তার দুই ছেলেকে ডাকতেন দুনামে, বড় ছেলে হাবু, ছোট ছেলে বাবু। বাবু সারা জীবন বাবুই রইলেন, তবে হাবুর পাগল হওয়ার অবস্থা। তাই তিনি সাইকিয়াট্রিস্টের কাছে দৌড়ে গেলেন। সাইকিয়াট্রিস্ট সুন্দর করে বোঝালেন, বর্তমানে কাজটাজ করছেন না, অফুরন্ত সময়। এই রকম সময়ে মস্তিষ্ক নানা রকম চিন্তাভাবনা করে। যেহেতু আপনার মা মৃত্যুর আগে এই কথাটা অনেকবার বলেছেন, সেটাই অবচেতন মনে গেঁথে আছে। সেটাই এখন ঘুমালে মস্তিষ্ক স্বপ্নের মতো দেখাচ্ছে। আপনি বরং একটু ঘুরে ফিরে বেড়ান, ব্যস্ত থাকার চেষ্টা করুন। ব্যস্ত থাকলেই এসব মাথা থেকে বের হয়ে যাবে। শরীর ক্লান্ত হবে, রাতে ভালো ঘুম হবে। চাচা নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করলেন। বাবা দোকানে বসা ছাড়া সংসারে এমনিতেও নেই। বাজার সদাই থেকে শুরু করে সবকিছুই নিজের ঘাড়ে নিলেন। দূরে যেতে তার ইচ্ছে করে না, তবে আশেপাশে টুকটাক ঘোরাফেরা করেন। তবু তার মায়ের উকিঝুঁকি কমে না। স্বপ্নে এসে, ও হাবু, হাবু, বলে গান গাইতে লাগলেন। বড় চাচা দিশেহারা। সেই দিশেহারার মাঝেই আপা তার স্বভাব মতো শান্তভাবে বড় চাচার মাথা ঘোঁটা দিয়ে দিল। বলল, তুমি তো বসেই থাকো। গ্রামের জমিজমায় কিছু করলেই হয়। তোমারও সময় কাটবে, দাদির ভিটেতে আলোও জ্বলবে। ব্যাস, চাচার দিমাগের ঘণ্টি বেজে গেল। তিনি বাড়ির সবাইকে ডেকে বললেন, তিনি একটা খামারবাড়ি করবেন, যেখানে পুকুর থাকবে, সবজি ফলের গাছ থাকবে, গবাদি পশু থাকবে। বাবা খুব আগ্রহ দেখালেন। এক ব্যবসা করতে করতে এমনিতেই তিনি থেতাবোতা। তাই দুই ভাই লেগে গেল কাজে। মার ভয় অবশ্য বাবা খুব একটা যেতে পারে না, তবে চাচা লেগে আছে ধুমছে। এই ধুম ধুমছে দেখে মার তেমন ভাবান্তর হয়নি। তার এমন ভাব, যা খুশি করুক, তার কি? জমিজমা বিক্রি না করলেই হলো। তবে মায়ের সেই জমিজমার ভাগিদার এসে হাজির। ভাবা যায়। নাবিল তার হতভম্ব থেকে বের হয়ে সুন্দর করে হাত মেলালো। মেলাতে মেলাতে বলল, আমার যদি ভুল না হয়, আপনি ফেমাস ট্রাভেল ব্লগার আরভিন অপূর্ব? অপূর্ব হাসল, তার সেই সুন্দর হাসি। হেসে বলল, সেটা অন্য দুনিয়ায়। এই দুনিয়ায় অপূর্ব নামের ছেলেটা এসেছে, তার বাবার সাথে দেখা করতে। আমার যদি ভুল না হয়, এটাই কি আসাদুজ্জামানের বাড়ি? নাবিল নিজেও হাসল। হেসে হাত ছাড়িয়ে ব্যাগ দুটোর দিকে যেতে যেতে বলল, হ্যাঁ, এটাই আসাদুজ্জামানের বাড়ি। আর আমি আসাদুজ্জামান দেওয়ানের একমাত্র ভাইয়ের একমাত্র ছেলে নাবিল দেওয়ান। অপূর্ব কাজী পাড়ার ৩ নাম্বার গলির একেবারে শেষ বাড়িটির ৩য় ফ্লোরে পা রাখল খুব সাধারণভাবে। রেখেই চারিদিকে একবার বেশ আগ্রহ নিয়ে তাকিয়ে দেখল।
সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখার বাজে একটা বদ অভ্যাস আছে তার। দেখে দোষত্রুটি বের করে এমন না, ব্যাস দেখতে ভালো লাগে, তাই আজও দেখল। সুন্দর, গোছানো, পরিপাটি ড্রয়িং রুম। ড্রয়িং রুমের দুপাশে রুম, একেবারে শেষের দিকে কিচেন, ডাইনিং। ফ্ল্যাটবাড়ির মতো হাবিজাবি না, বরং খোলামেলা, শান্ত, কোমল। কিছু কিছু বাড়ি আছে, দেখলেই আপন আপন লাগে, চোখ জুড়ায়, মনের শান্তি বিরাজ করে। এই বাড়িটাকে অনায়াসে সেই কাতারে ফেলা যায়। নাবিল ব্যাগগুলো এক পাশে রেখে বলল, আপনি বসুন, আমি মাকে ডেকে আনছি। আসলে বাবা, চাচা কেউ বাড়িতে নেই। তার মধ্যে আমার বড় আপু অসুস্থ। তাই সবাই ওই দিকটায় একটু ব্যস্ত। আমাকে ভাইয়া বলতে পারো, নাবিল। তুমিও ডাকতে পারো। আমি মাইন্ড করব না। নাবিল হাসল। হেসে বলল, আপনি বসুন, ভাইয়া। আমাকে নিয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই। আমি এমন এক মানুষ, সব জায়গায়, সব পরিস্থিতিতে মানিয়ে নিতে পারি। বাই দা ওয়ে, তোমার আপুর দাঁতের ব্যথা কমেছে? নাবিল অবাক হল। তার অবাক মুখটা দেখে অপূর্ব বলল, ঠিক তোমার মতো দেখতে একটা মেয়ের কাছে শুনেছি। যদি ভুল না হয়, সে তোমার টুইন সিস্টার। অবাক হওয়ার কিছু নেই। মুখে অবাক হওয়ার কিছু নেই বললেও, আসলে মনে মনে মেয়েটার প্রতি অন্যরকম একটা আগ্রহ কাজ করছে। সে এই এলাকায় এসে পৌঁছেছে সকালে। স্বাভাবিক, অচেনা জায়গা খুঁজতে সময় তো লাগবেই। এখানে ওখানে বলতে গেলে পুরো এলাকায় ঘোরা হয়ে গেছে। কিছু কিছু মানুষ স্বাভাবিকভাবেই কথা বলেছে। আবার কিছু মানুষ ভেবেছে, মেয়ের বিয়ের ব্যাপারে দেখতে বা খোঁজ নিতে এসেছে। তাই সুন্দরভাবে কতগুলো তথ্য দিয়েছে। দিয়ে, একটা মেয়ের বিয়ে ভেঙে, তাদের কোন লাভ অপূর্ব বুঝতে পারে না। এটা একটা বিকৃত মস্তিষ্কের কাজ। আর এই কাজগুলোই কি সুন্দর মানুষ নিজ দায়িত্বে মাথায় নিয়ে, হেসে হেসে করে ফেলে। নাবিল নিজেও একটু হাসল। হেসে মাথা নেড়ে মনে মনে নোভার গোষ্ঠী উদ্ধার করল। রামগাধা। পেটে যদি একটা কথা রাখতে পারে। একজন মানুষ দেখেছে, অমনি পেটের সব কথা শেষ। এই গাধার সাথে 10 মাস একসাথে ছিল কি করে, আল্লাহই জানে। কপাল গুনে পেয়েছে দুটো বোন। একটাই কথা পেটে রাখতে পারে না, আরেকজন বেরি করতে পারে না। এমনি এলাকায় আপুকে নিয়ে হাবিজাবি কথার শেষ নেই। শুধু মা আর খালিদ ভাইয়ের ভয় কেউ সেভাবে কিছু বলার সাহস পায় না। তবে পেছনে পেছনে ঠিক ফিসফাস করে। তাই কোনোরকম হেসেই বলল, জি, কমেছে। অপূর্ব আর কিছু বলল না। গিয়ে সোফায় বসল। বসতেই দেয়ালে কয়েকটা ছবির ফ্রেমে চোখ পড়ল। না, মানুষের ছবি নয়। পেন্সিল আর হালকা রঙের ছোঁয়ায় আঁকা কতগুলো স্কেচ। একটাতে শুধু কালো রঙের একটা প্রজাপতি, আরেকটাতে কয়েকটা শিউলি ফুল, আরেকটাতে রং বেরঙের কয়েকটা বেলুন। দেখেই বোঝা যাচ্ছে কাঁচা হাতের। তবুও দেখতে ভালো লাগছে। নাবিল আর দাঁড়ালো না। মাকে ডাকতে গেল। যাওয়ার আগে একবার আসমানি খালার খোঁজ করল। তিনি এই আশেপাশের কোথাও নেই। রান্না বান্না কি করেছে, কে জানে। রোকেয়ার শুনেই মেজাজ চড়ে চূড়ান্ত পর্যায়ে গিয়ে ঠেকল। চান্দিতে ধোঁয়া উঠতে শুরু করল। সেটা তো কমই, মনে হলো গায়ে দাউদাউ করে আগুন জ্বলে উঠল। ভাগ্যি সেই আগুন চোখে দেখা যায় না। তা না হলে তাকে দেখা যেত চিতায় শোয়া, দাউদাউ করে জ্বলে যাওয়া মরা মানুষের মতো। যেই মানুষ নিজে জ্বলে, নিজে শেষ হয়। তবে তার এই আগুনে শুধু সে না, ঘরবাড়িও সব পুড়ে ছারখার হয়ে যেত। অবশ্য সব সময় এই আগুন দেখা না গেলেও, তিনি হাবভাবে বুঝিয়ে দেন। এখন না, সেই ছোটবেলা থেকে। কালো মোটা এটায় নিশ্চয়ই তার হাত নেই। তবে ছোটবেলা থেকেই এই দায় যেন তার। নিজের বাড়িতে আদরের মেয়ে হওয়ার সুবাদে কখনো অনাদর হয়নি, তবে মেয়ের জন্য বাবা মায়ের চোখে মুখে দুশ্চিন্তা ঠিক দেখতে পেত। স্কুলে কত হাসি তামাশার খোরাক। এমনিতে সব ভালো, তবে 19 থেকে 20 হলেই আর তো কিছু নেই। ব্যাস, মোটা গাছের খাম্বা, কালির পাতিল, গাব গাছের মুতা, আজদাহা, আরো কত কি। সয়ে যাওয়া তার ধাতে নেই। তাই হয়ে গেল মুখরা, ঝড়রাটে, দজ্জাল। না,
এই নামগুলোতে তার আফসোস নেই। এই সব হয়েই কেউ আর তার উপরে আঙুল তুলতে পারেনি, কথা শোনাতে পারেনি। তবে বিয়ের পর অবিচার ঠিক হয়েছে। তার শাশুড়ি তাকে নিজের ইচ্ছায় ছেলের বউ করে নিলেও কখনো বড় বউয়ের মতো প্রিয় করে নেয়নি। বড় বউ ছিল তার চোখের মণি। ঈদ হোক, ছুটি হোক, দেশে গেলেই তাকে নিয়ে কত আদিক্ষেতা। অথচ সে গেলে তার শাশুড়ি সত্তা জেগে উঠত। না, কখনো খারাপ ব্যবহার করেনি। তবে জ্ঞান দেওয়ার মতো করে বলতো, শুনো বাবুর বউ, মেয়েদের মেজাজ ভালো না। মেজাজ হলো ছেলেদের গহনা। শুনো নাই, মেজাজে ছেলেরা বাদশা, মেয়েরা হয় বেশ্যা। আমার বাবু ভোলা ভালো, তাই কিছু বলবে না। তবে দুনিয়া তো আর আলা ভোলা না। দেখো নাই কেস খাইয়া খুঁটি হইয়া বইসা ছিলা। ওই তো হলো আমার বাবুর জন্য রক্ষা। তাই মেজাজ ঠান্ডা রাখবা, মুখে লাগাম রাখবা। মেয়েদের অত জবান থাকাও ভালো না। মেয়েদের বড় শত্রু হলো তার জবান। যেই মেয়ের জবান নাই, তার জীবনে অশান্তিও নাই। ঠিক আছে, আল্লাহর রহমতে তোমার গতি হয়ে গেছে। তবে ভবিষ্যতের কথাও ভাবতে হইব। আল্লাহ দিয়েছে একটা মাইয়া। সে তো তোমাকে দেখেই শিখব। তাছাড়া মাইয়া বিয়ে দিতে গেলে বাপ মায়ের কীর্তি উঠে আসে। তাই এখন থেকেই সাবধানে থাকবা, বুঝেছ? কোকিয়া সাবধান হওয়ার প্রয়োজন পড়েনি। শাশুড়ির মুখের উপরে কখনো বেয়াদবিও করেনি। তবে শাস্তি হিসেবে গ্রামে যাওয়া বন্ধ করে দিয়েছিল। নিজেও যেত না, তার আদরের গেদা বাবুকেও যেতে দিত না। তাই অতি দরকার ছাড়া তারা কেউ আর গ্রামে পাই রাখেনি। তেমনি বড় জায়ের সাথেও তার কখনো সাক্ষাৎ হয়নি। সে তার মতো থাকত, বড় যা থাকত তার মতো। তবুও অদৃশ্য একটা দ্বন্দ্ব তাদের মাঝে ছিল। তাই যখন শুনেছে তাদের সংসার ভাঙছে, খুশিই হয়েছে। শাশুড়ি বেঁচে থাকলে ঠিক বলতো, আমি তো ভালো না, তো আপনার এত ভালো বউয়ের ভালো ছেলের সংসার ভাঙল কেন? তবে হয়তো তার উপরে আল্লাহর রহমত ছিল। এসব কীর্তি দেখার আগেই আল্লাহ প্রিয় হয়ে গেছেন। তবে সে তো আর আল্লাহর প্রিয় না। তাই তার সাজানো গোছানো জীবনে সেই গুণবতীর ছেলে অমাবস্যার রাত হিসেবে হাজির হয়ে গেছে। আর তাই শুনেই রোকেয়ার শরীর জ্বলে গেল। তবে সব সময় হাবভাবে বোঝালেও আজ তেমন কিছুই করল না। মেয়ের চিন্তায় এখন তার শরীর মন কিছুই ভালো যাচ্ছে না। তাছাড়া আগে সব বুঝতে হবে। যদি বাপের সাথে দেখা সাক্ষাৎ করতে আসে ভালো, আর যদি গলায় গলায় মিলতে আসে, তো সোজা হিসাব। বাপ পুতে রাস্তা মাপো। এতদিন আদর যত্নে আগলে রেখেছি, এই তো কত। তাই এগিয়ে ড্রয়িং রুমে গেল। গেলেও ভদ্রতার হাসিটুকুও মুখ দিয়ে বের হলো না। বরং কপাল কুঁচকে নির্বিকার চিত্তে কুশলাদি জিজ্ঞেস করল। ছেলের দিকে তাকিয়ে বলল, যা, বড় ভাইয়ে গেস্ট রুমে নিয়ে যা। ফ্রেশ ট্রেশ হোক। রাত তো কম হলো না। দেখি খাবার টাবার কি আছে। ও ভালো কথা। ভাবি ভালো আছে তো? অপূর্ব হাসল। নানা জায়গায় ঘুরে, নানান মানুষের সঙ্গে মিশে। মানুষ চিনতে তার সময় লাগে না। আজও লাগলো না। তাই হেসেই বলল, জি, চাচি, আল্লাহর রহমতে ভালো। ঝর্ণার ঝিরিঝিরি পানি গায়ে পড়তেই নাবিলার শরীর কেঁপে উঠল। অক্টোবর মাস শেষের দিকে হলেও এখনো শীতের কোনো আমেজ নেই। ভ্যাপসা গরম। আর এই গরমে বারো ঝামেলায় আজ আর গোসল করা হয়নি। তার মধ্যে অসুস্থ, ঘুম সব মিলিয়ে এখন ক্লান্তি শরীরে জেকে ধরে আছে। তবে যতই ধরুক, এই ক্লান্তিতে দুটো চোখের পাতা আজ আর এক হবে না। সে জানে, ভালো করেই জানে। দুপুরে দিয়েছে লম্বা এক ঘুম। আজ রাত কেন, কালকে সারা দিনও চোখের কোণে ছিটেফোঁটা আসবে কি না সন্দেহ। তাই নাবিলা সেই প্রস্তুতি নিয়েই মনে মনে বসে আছে। প্রথমে গোসল করে শরীর, মাথা ঝরঝরে। তারপর করা এক কাপ কফি, তার সাথে প্রিয় একটা বই। নিঃসঙ্গ রাতের সঙ্গী, এর চেয়ে ভালো আর কিছু হতেই পারে না। চুপচাপ নিজের মতো করে কখন যে নেশায় ডুবিয়ে ফেলবে, টেরি পাওয়া যাবে না। তখনই দরজায় ধুম ধুম দুটো পড়ল। নাবিলা জানে এটাকে, তাই কোন শব্দ করল না। বরং ঝর্ণার নব ঘুরিয়ে বাড়িয়ে দিল। আজকে সবাই ঘুমাবে কখন? নাবিলা বের হলো বেশ কিছুক্ষণ পর।
ভ্যাপসা গরম, তবে ট্যাঙ্কির পানি এত শীতল হলো কি করে, কে জানে। তার রীতিমতো কাঁপুনি উঠে গেছে। সেই কাঁপুনি নিয়ে বেরুতেই দেখল, আসমানি খালা ডিভানে আধশোয়া হয়ে আছে। ঘুমের দেবীর চোখে ঘুমের ছিটেফোঁটাও নেই। নোভা খাটে গড়াগড়ি খাচ্ছে। এখন আর গায়ে নাইট স্যুট নেই, বরং সুন্দর একটা টুপিস, গলায় স্কার্ফ, মাথা গুছিয়ে পানিটেল, মুখে ময়েশ্চারাইজার, লিপবাম সবই ঘষা হয়ে গেছে। এত রাতে এত আয়োজন কেন, তার মাথায় এলো না। তবে কিছুক্ষণ ঠিক তাকিয়ে রইল। তারপর তোয়ালে মোড়ানো ভেজা চুলগুলো খুলে দিতে দিতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। দাঁড়িয়ে ওই যে কাঁধ ছোঁয়া চুলের সিদ্ধ মেয়েটা দাঁড়িয়ে আছে, সেই মেয়েটার মুখের দিকে তাকালো না, তাকালো ওই যে শুকনো শরীরে লেগে থাকা ছোট্ট উদর, সেখানে। এক পলকে, এক ধ্যানে। নোভা দেখল, দেখে বলল, তোমার কি পেটে ব্যথা? নাবিলা উত্তর দিল না। তার উত্তর অবশ্য নোভা আশাও করেনি, বরং নিজের মতো বলল, বিরাট কাহিনী, আপু। আমরা নতুন একটা ভাই পেয়েছি। তাও যেন 10 টাইপের ভাই না। নায়ক, নায়ক ভাই। সে যে শুধু দেখতে নায়ক তা না, আসলেই নায়ক। তার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে মিলিয়ন ফলোয়ার। নায়ক, মিলিয়ন, বিলিয়নে নাবিলার আগ্রহ দেখা গেল না। সে আয়না থেকে চোখ ফিরিয়ে কাবাট থেকে চাদর বের করল। করে গায়ে জড়ালো। জড়াতেই নোভা হাল ছেড়ে বলল, আবার বলো না, তোমার জ্বর জড়ো লাগছে। রোগদের সাথে তোমার কেমন বন্ধুত্ব, সেটাই তো বুঝতে পারছি না। এক রাতে হাজার অসুখ। নাবিলা এবারও কিছু বলল না। তার কফির দরকার। মাথা ঝরঝরের জন্য গোসল করেছে, এখন আরো ভারী হয়ে আছে। তবে বের হতে ইচ্ছে করছে না। ড্রয়িং রুমে আপাতত সবাই। বের হলেই কথা বলতে হবে। আর এখন সবচেয়ে যেটা বড় সমস্যা, তার কথাই বলতে ইচ্ছে করছে না। তবুও মুখ ফুটে বলল, খালা, একটু কফি লাগবে। লাগলে গিয়া বানাও। নাইট ডিউটিতে আমি নাই। ওই তো কাঁচা ঘুম ছুটে গেছে, তাই বসে আছি। পারলে আমার জন্য 1 কাপ নিয়ে আইসো। ঘুম আসুক আর না আসুক, রাত হোক দিন। তোমাদের রাজকপাল, মন চাইলেই চিত হতে পারবা। আমি তো পারবো না। তাই বিরক্ত করবা না। নাবিলা বিরক্ত করল না। সে তোয়ালে হাতে বারান্দার দিকে গেল। যেতেই আসমানি খালা নোভার দিকে তাকিয়ে বলল, আমেরিকান পোলা বুঝছো নোভা? হাত ছাড়া করণ যাইতো না। নোভা ফট করে উঠে বসল। বসে গোল গোল চোখে আসমানির দিকে তাকালো। আসমানি দেখে আরো হাত পা ছড়িয়ে শুয়ে বলল, নাবিলা, আম্মারে দেব না। সে ফেরেশতা মানুষ। তার জন্য লাগবে আরেক ফেরেশতা। তবে তোমার কথা ভাবা যেতে পারে। নোভা রাগ নিয়ে বলল, এইটা তুমি কি বললা, খালা? আমি কি বলছি, সেটা তো বড় কথা না। বড় কথা হলো, আমার সামনে এত নাদান সাইজো না, রাত বিয়ানে সাইজা বসে রইছ, অকারণে গড়াগড়ি খাচ্ছ। এই বয়স আমাদেরও গেছে। নোভা মুখ ভোতা করল। আসমানি সেই ভোতা মুখ দেখে হেসে বলল, চালাই যাও। তয়, আমেরিকান পোলাগো চরিত্র ভালো থাকে না। বিয়ার আগেই হুয়া বোহা সব শেষ। আর পোলা তো আগুনের গোলা। চরিত্রের আর কিছু নাই গো। ছিঁড়া ফালাফালা হয়ে গেছে। নাও হতে পারে। তোমাগো আবেগের বয়স, আবেগ দিয়ে ভাবতেই পারো। আমাগো তো আর না। আমরা দেখলেই বুঝি, বুঝছো? কোন পানি কতটুকু গভীর। তো এই পানি দেখে কি বুঝলা? এই পানি দফারফা পানি, ঘোলা পানি, মেনহলের পচা পানি। তোমার মাথার পানি। সময় হইলে, মিলাই নিও। আসমানি ফাও কথা কয় না। নোভার ভোতা মুখ আরো ভোতা হলো। আহারে! কত ভাগ্য করে একটা কাজিন ব্রাদার পেল। তাও সেকেন্ড হ্যান্ড। এই জীবনে ভালো কিছু আর তার জীবনে জুটবে না। সেই ভোতা মুখ নিয়েই সে বেরিয়ে গেল। তার পেছনে পেছনে আসমানিও হেলে দুলে বেরিয়ে গেল। তারপরই নাবিলা বারান্দা থেকে বেরিয়ে এলো। নিজেদের মন মতো করে করা বারান্দা। নিজের মতো সাজানো, ফুলের গাছ, বসার জায়গা সবই আছে। তাই সেখানেই চুপচাপ বসে এই 2 ছাগলের কথা শুনল। শুনে ইচ্ছে করেই আর রুমে আসেনি। এই দুজনের মাঝে থাকা মানে, ভেজা ফ্রাই হওয়া।
তাই গায়ের চাদরটা ঠিক করে টেনে বেরিয়ে এলো। তার মা ভোতা মুখে ওভেনে খাবার গরম করে টেবিলে রাখছে। নাবিলা দেখে মনে মনে হালকা হাসল। হেসে নিজেই এগিয়ে গেল। ভাত, ডাল, মুরগির মাংস। নাবিলা দেখে প্রেসার কুকারে ডাল সেদ্ধ দিল। অন্য চুলায় 4টা ডিম। ওভেনে আলু বেক করতে দিল। সময় খুব একটা লাগলো না। আর এই অল্প সময়েই নাবিলা পেঁয়াজ, শুকনা মরিচ ডলে ডাল, ডিম, আলু চটকে ভর্তা করে ফেলল। সাথে টমেটো শসার সালাদ, লেবু করে সুন্দরভাবে টেবিলে গুছিয়ে দিল। দিয়ে নিজের কফি নিয়ে চলে গেল। কোকিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে সবই দেখল। দেখে চুপচাপ দাঁড়িয়ে রইল। এই দুনিয়ায় যে যত ভালো, তার কপাল তত খারাপ। তার মেয়ে আর বাদ যাবে কেন? তখনই নাবিল আর অপূর্ব টেবিলে এসে বসল। নাবিল, অপূর্ব দুজনেই সকাল থেকে না খাওয়া। এই ক্ষুধা পেট, আর অনেক দিন পর দেশীয় খাবার, গরম ভাত, গরম গরম ভর্তা নাবিলের কাছে যেমন তেমন, অপূর্বের কাছে অমৃতর মতো লাগল। তাই তৃপ্তি নিয়ে খেতে খেতে বলল, এই অসাধারণ খাবারের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, চাচি। কোকিয়া না চাইতেও একটু হাসল। হেসে কিচেনের দিকে গেল। যেতেই নাবিল বলল, ধন্যবাদ আমার আপুর জন্য। এই বাড়িতে এত রাতে এত আয়োজন একজনই করে। আর খুব যত্ন করে। অপূর্ব নাবিলের দিকে তাকালো। নাবিল হেসে বলল, অবাক হওয়ার মতো কিছু না। ভালো কথা, খাবারের পরে দরজার সামনে থেকে ধুলোবালি মাখা জুতো তুলে নিবেন। আমার আপুর এলোমেলো, নোংরা জিনিস একদম পছন্দ না। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।